প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনা শুরু করার আগে বিশেষ কয়েকটি খবর আজকের দেখে নিতে চাই। আজ আপনারা জানেন, মিটফোর্ড এলাকায় নিহত লাল চাঁদ হত্যার এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 7 জন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে চিরুনি অভিযান শুরু হচ্ছে। আমরা বলতে চাই যে আমরা দেখেছি বিভিন্ন সময় একটি করে ঘটনা হলে তারপর অভিযান হয়। এর আগে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলার পর ডেভিল হান্ট শুরু হয়েছিল, কিন্তু এরপরও আমরা তখন দেখেছিলাম একই দিনে দুই দিনে 1,500-এর উপর মানুষকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয়নি। এরকম একটি ঘটনা ঘটলেই বিশেষ অভিযান এবং তারপর কোনো পরিস্থিতি পরিবর্তন হবে না, এরকমটা যেন না হয় সেই প্রত্যাশা আমাদের থাকবে। এই সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই, দুরাশা থেকেও আমরা মুক্ত হতে চাই। জানুয়ারি থেকে জুন মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবগতির কারণে আমরা দেখছি 11টি খুন হচ্ছে দিনে। যে গুণগত পরিবর্তনের আশাবাদ আমাদের আছে, সেই গুণগত পরিবর্তনের আশাই রয়ে যাচ্ছে। আমরা দেখছি যে পঞ্চমবারের মতো সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমান ক্ষমতা বাড়ানো হয়েছে আরও 60 দিনের জন্য। সেনাবাহিনী মাঠে আছে, তারপরও অভ্যুত্থানের 11 মাস পার হয়ে গেছে, পরিবর্তন সেরকম হয়নি। কেন পরিবর্তন করা যাচ্ছে না সেই প্রশ্নটা আজ আসবে আলোচনায়। এরপর আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ইচ্ছায় আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মিটিং হয়েছে দলগুলোর সাথে, তো সেখানে এই মিটিংয়ের পর আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী চাইলেই শুধুমাত্র জরুরি অবস্থা জারি করতে পারবে না, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত মন্ত্রিসভা অনুমোদন লাগবে এবং সেই মন্ত্রিসভার অনুমোদনে বিরোধী দলীয় নেতারও একটি মত সেখানে নিতে হবে, সেরকম একটি প্রস্তাবনা এসেছে এবং আমরা দেখছি যে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, সেটা আশার কথা। এবং এই আশাবাদ ব্যক্ত করেছেন আলী রিয়াজও। তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন যে চলতি সপ্তাহে দৃশ্যমান অগ্রগতি পৌঁছাবে এবং ঐক্যমত কমিশন সেই জায়গা থেকে চলতি সপ্তাহে যে আলোচনা হয়েছে এই জুলাইয়ের মধ্যেই তারা শেষ করে ফেলতে পারবেন আলোচনা, এরকমটা আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন, শুনতে পাচ্ছি। কিন্তু একটু অনিশ্চয়তা রয়ে গেছে এখনও। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রিয়ার পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধান বিচারপতি নিয়োগ, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছায়নি দলগুলো। সুতরাং অনিশ্চয়তা কাটছে না যে জুলাইয়ের মধ্যেই আমরা জুলাই সনদ পাচ্ছি কি না। এরপরের যে খবরটি, একাদশ শ্রেণী ভর্তিতে যুক্ত হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটার বিরুদ্ধেই লড়াই ছিল। এই কোটার বিরুদ্ধে বৈষম্য মুক্তির জন্যে গণ অভ্যুত্থান হয়েছে। আবারও আমরা সেই কোটায় ফিরছি কিনা সেটাও আলোচনা করব আজ আমরা। আর এরপর যে খবরটি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্কের খরচ। আপনারা জানেন যে আলোচনা হয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধির সাথে, কিন্তু আমরা তেমন কোনো আশানুরূপ সুফল পাইনি। এই 35% রয়ে গেছে। 1 আগস্ট থেকে বাংলাদেশের পোশাকে 35% অতিরিক্ত, আবারও বলছি অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে এবং এতে করে আমাদের বাণিজ্যে, আমাদের পোশাক শিল্পে কী ধরনের প্রভাব পড়বে, কীরকম অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে, এটা আমরা অনুমান করতে পারি। সরকার কীভাবে মোকাবেলা করবে সে বিষয়টিও আলোচনা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আলোচনার জন্য, আমি আমার রাইট সাইড থেকে বলছি, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব, আপনাকে ধন্যবাদ আসবার জন্য। এবং আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট সাইদ আবদুল্লাহ। অশেষ ধন্যবাদ সাইদ। এবং আমাদের সাথে আরও আছেন যুক্তরাষ্ট্রে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। আপনাকেও অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি শুরু করতে চাই, অনেকগুলো বিষয়ে আসলে আমরা কথা বলবো, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটে গেছে মিটফোর্ডে, যদি এটা দিয়ে আমরা শুরু করি, যেহেতু আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, কারণ এই মিটফোর্ডের ঘটনা, এই নৃশংস ঘটনা সবাইকে কাঁপিয়ে দিয়েছে, আপনি জানেন। এবং এই ঘটনার দায় থেকে বিএনপি এবং সরকার মুক্ত না। বিএনপির উপরও যতটা দায়, সরকারের উপরও দায়, তেমনটাই বিশ্লেষকরা বলছেন। আমরা সেই জায়গা থেকে আলোচনা শুরু করব। কিন্তু এই ঘটনার পর আমরা আবার দেখলাম কিছু মিছিল হয়েছে, কয়েকটি সংগঠনকারী রাজনৈতিক দল মিছিল করেছে এবং সেই মিছিল থেকে যে বক্তব্যগুলি, যে মন্তব্যগুলো, স্লোগানগুলো আসছে, সেই স্লোগান থেকে আমরা দেখতে পাই যে অনেকটা বিএনপিকে দায়ী করে মিছিল করা হচ্ছে। মির্জা গালিব, যদি আমি আপনাকে দিয়ে শুরু করি, আপনার কি মনে হয় মিছিলটা কি আসলে বিএনপিকে টার্গেট করেই শুরু করাটা
প্রয়োজনীয় ছিল কিনা, কেন এই প্রয়োজনীয়তা? দেখেন, মিটফোর্টে যে ঘটনাটা ঘটছিল তো খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা কেউই এরকম বিভৎস ঘটনা চোখের সামনে দেখতে চাই না, এবং এমন সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই না যেখানে কোনো নাগরিক এরকম বিভৎস হত্যাকাণ্ডের শিকার হয়। তো এই ঘটনার রেসপন্সিবিলিটি কার? একটা তো সামাজিক জায়গা থেকে আমরা প্রশ্ন তুলতে পারি যে মানুষ এইভাবে এতটা ভয়ঙ্কর কেন হয়ে উঠতেছে, এটা একটা সোশ্যাল ফেনোমেনা আকারে আমরা পড়তে পারি। কিন্তু আমরা যদি খুব স্পেসিফিকলি যাই তাহলে এখানে আমরা দুইটা, আপনি যেটা বলছেন যে এখানে সরকারের একটা দায়ভার আছে। সরকারের দায়ভারটা হলো এরকম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে তো এইভাবে প্রকাশ্যে দিবালোকে এরকম খুন করার সাহস অপরাধীরা করতে পারে না। এবং আরেকটা পয়েন্ট হলো সরকারের দিক থেকে যে ঘটনা যেদিন ঘটছে আর এই ভিডিও যখন পাবলিক স্ফিয়ারে আসছে, দুইটার মধ্যে কিন্তু কয়েকদিনের পার্থক্য ছিল। এবং আমরা পুলিশকে আগে কাজ করতে দেখি নাই, কয়দিন, 2 দিনের পার্থক্য ছিল। আমরা পুলিশকে আগে কাজ করতে দেখি নাই। আজকে বললেন আপনি বোধহয় 7 জনকে গ্রেপ্তার করছে, পুরোটাই হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসার পরে। তার মানে কোনো একটা জিনিস যদি আপনার জনপরিসরে ভাইরাল আকারে হাজির না হয় তাহলে তার বিচার হবে না, পুলিশ কাজ করবে না, আদালত ঠিকমতো রায় দিবে না, তাহলে তো ইনস্টিটিউশন কাজ করতেছে না। এটা হলো একটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব বিএনপির দায়িত্বটা কিভাবে দেখেন, যে একটা বড় রাজনৈতিক দলের যদি 1-2 জন কর্মী সমর্থক লোকেরা এদিক ওদিক অপরাধ করে তাহলে এটার জন্য আপনি দলকে দায়ী করতে পারবেন না, এটা স্বাভাবিক হইতেই পারে। কিন্তু এটার সংখ্যা যদি বেড়ে যায়, কোয়ান্টিটি যদি বেড়ে যায়, মোর ফ্রিকোয়েন্ট যদি হয়, তখন আপনি প্রশ্ন তুলতে পারবেন যে এই দলের এত এত লোক কেন অপরাধ করে। আরেকটা জায়গায় আপনি প্রশ্ন তুলতে পারবেন যদি অপরাধী দলের হায়ার পজিশনের লোক হয়, উপরের দিকের লোক হয়, তাহলে বোঝা যায় যে তার দলের যে পাওয়ার, যে এম্পাওয়ারমেন্ট, যে সে যে মানে ক্ষমতায় কিছুদিন পরে আসতেছে, এই যে তার প্রসপেক্টিভ পাওয়ার, সেটাকে ইউজ করতেছে। এই ঘটনায় যারা জড়িত তারা হচ্ছে খুব সম্ভবত আপনার যুব দলের প্রসপেক্টিভ পাওয়ার তারা কেন ইউজ করতে পারবে? কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখন ধরেন যে আওয়ামী লীগ যেহেতু নাই, একমাত্র তারাই এখন মাঠে বড় আকারে আছে। যারা প্রসপেক্টিভ পাওয়ারটা তো তারা চাইলেই ইউজ করতে পারবে না, তার কিন্তু পাওয়ারটা ব্যবহার করার সুযোগ দেয়া হচ্ছে। সুযোগটা কেন দেয়া হচ্ছে না, সেটা গভর্নমেন্টের দুর্বলতা। ধরেন যে সরকার যদি উইক হয়, ধরেন একটা খুব স্ট্রং গভর্নমেন্ট আছে তাহলে সেটা পারবে না, কিন্তু সরকার যদি উইক হয় আর যদি ধরেন একটা, আমার মনে হয় যে 6 মাস পরে এই পার্টি ক্ষমতায় আসবে, তখন মাঠ প্রশাসন আপনি খুব ইজিলি দেখবেন যে ওই দিকে টিল্ট হয়ে থাকে। আমার বোধ হয় এইটাই অনেক ক্ষেত্রে এখানে হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে যুব দলের খুব হাই র্যাঙ্ক আপনার পলিটিশিয়ান এখানে আছে, যে কজনকে বহিষ্কার করছে তার মধ্যে একজন বোধহয় মহানগরের যুগ্ম আহ্বায়ক যুব দলের আর কি। তো এই যে বিএনপি এই পর্যন্ত প্রায় বোধহয় 4000 লোককে আপনার বহিষ্কার করছে তার পার্টি থেকে বিভিন্ন সময় অপরাধের কারণে। তাহলে কোয়ান্টিটেটিভলি তার লোকেরা অনেক বেশি অপরাধের সাথে জড়িত হয়ে পড়তেছে এবং তার হাই প্রোফাইল র্যাঙ্কের পলিটিশিয়ানরা এটার সাথে জড়িত হয়ে পড়তেছে। তার ফলে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে। হাই প্রোফাইল কি রকম নাম বলবেন? যুব দলের মহানগরীর আপনার বোধহয় যুগ্ম আহ্বায়ক একজনকে বহিষ্কার করছে এই ঘটনার সাথে জড়িত। এটা হচ্ছে যারা আপনার অ্যাক্টের সাথে সরাসরি জড়িত। এবং আমরা আমাদের রাজনৈতিক কালচারে সাধারণত জানি যে যারা ফিল্ডে কাজ করে তাদের উপরে আবার আপনার গডফাদার থাকে, তার পৃষ্ঠপোষক থাকে, তো একটা র্যাঙ্ক ওইখানে কোনো না কোনোভাবে কাজ করে। তো এখন পাবলিক পারসেপশন তৈরি হইতেছে যে এই ঘটনার সাথে এইটা বিএনপির এক ধরনের আভ্যন্তরীণ কোন্দল, আপনার চাঁদাবাজি, টাকা নিয়ে ভাগাভাগি, এবং এটা নিয়ে তারা হচ্ছে চাঁদাবাজি আমরা মিছিলগুলোতে শুনছি, কিন্তু আমরা যতটুকু জানতে পাচ্ছি চাঁদাবাজি না, ব্যবসার ভাগ, ব্যবসার প্রফিট নিয়ে এখানে কাইন্ড অফ আপনি কিভাবে চাঁদাবাজিকে ডিফাইন করেন তার উপর ডিপেন্ড করে। না, মনে হয় তা না, চাঁদাবাজির একটা ডেফিনিশন অলরেডি আছে না। কিন্তু ধরেন আপনি দুজন মিলে ব্যবসা করতেছি, এবার ব্যবসার ভাগ মানে আপনার ভাগটা আমি নিয়ে নিতে চাইতেছি, এটাও তো এখানে বোধহয় ব্যাপারটা এরকমই ছিল যে এটা তার শেয়ার চাঁদাবাজি কিনা ভাগাভাগি ব্যবসা নিয়ে। আমরা জাস্ট টেকনিক্যালি যদি আপনি বলেন সেটা। তো এখন এই যে জনমনে একটা পারসেপশন তৈরি হলো যে এই রাজনৈতিক দল তার হাই র্যাঙ্ক লোকেরা এখন হচ্ছে আপনার কোনো না কোনোভাবে ক্ষমতার আপনার হচ্ছে প্র্যাকটিস করতেছে এবং সেটা পাবলিক প্লেসে খুনের পর্যায়ে চলে যাচ্ছে। আমার বোধহয় সেই যে পাবলিক অ্যাঙ্গার, এই অ্যাঙ্গার থেকে মিছিল হয়েছে। আমি এটাকে এক ধরনের, এটা আমি রাজনৈতিক আপনার কোনো কনস্পিরেসি জায়গা থেকে দেখি না। আমি মনে করি এটা হলো সাধারণ জনগণের মধ্যে, তরুণদের মধ্যে রাজনৈতিক কালচার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাইয়ের, সে আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ। এবং বিএনপি আপনি মনে করছেন যে এইখানে আমরা দেখেছি যে বেগম জিয়াকে নিয়ে মন্তব্য করা হচ্ছে, যে পথে শেখ হাসিনা গেছে সে পথেও যাবে খালেদা জিয়া, এবং জিয়াউর রহমানের
কেউ অপমান করে কথা বলা হয়েছে, আপনি মনে করছেন যে এটা আমার মতে দেখেন খুব থেকে হয়েছে? আপনি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস যদি তুলতে চান তাহলে তো একটা ফেনোমেনা বুঝবেন না। ধরেন রাস্তায় একটা মিছিল হইতেছে, পাশ থেকে একজন একটা স্লোগান দিল, এটা দিয়ে আপনি মানে আমাদের এগুলো ইগনোর করা। কিন্তু আমরা এই ধরনের এই যে এই মিছিলের মধ্যে আবার আমরা এমনও দেখছি যে সেকুলারিজম চাই না এই দেশে, তো এই মিছিলের সাথে আবার সেকুলারিজমের কি সম্পর্ক? না সেটাই দেখেন, আপনি যখন একটা মিছিল হইতেছে ওখানে নানান জনে নানান কথা বলতে পারে, আমরা তো সব, আপনি যদি মানে অনেক কথা থাকতে পারে যেটা সিম্বলিক, অনেক কথা কেউ সুযোগ পাইছে বলে দিচ্ছে, আপনি তো সব রিড করলে হবে না, সব আপনি ওকে, আমি আপনার কাছে আসবো। মূল জায়গাটা যদি ধরেন যে এইটা যে একটা অটোমেটিক একটা এক্সপ্রেশন হইছে, এটা মূলত এই যে সন্ত্রাস এবং হচ্ছে দুর্নীতির যে রাজনীতি, এটার বিপক্ষে। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। সাইদ আব্দুল্লাহ, আমরা দেখছি যে বিএনপি থেকে বলা হচ্ছে যে এই যে মিছিলগুলো হয়েছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যারা করেছে, এটা বলা হচ্ছে যেটা বিএনপির বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা। আপনিও তাই মনে করেন কিনা? আপনি কিভাবে দেখেন এই মিটফোর্ডকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনাগুলো? ধন্যবাদ। ইয়েস নতি উত্তর না দিয়ে এটার পার্সপেক্টিভ বোঝার জন্য আমার মনে হয় যে পুরো ব্যাপারটা আমাদের দেখা দরকার। তা না হলে জাস্ট একটা জায়গা থেকে তুলে এনে ওই জায়গার মন্তব্যটা করলে পুরো পিকচারটা পাওয়া যাবে না। প্রথমত আমি মনে করি রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাবে, ইভেন যদি রাজনৈতিক প্রভাবে নাও হয় অনেকগুলা, এই যে খুন খারাপিগুলা যেগুলা হচ্ছে এগুলা কোনো অবস্থাতে টলারেট করা উচিত না। নিশ্চয়ই না। একজন সবার আগে রাজনৈতিক পার্সপেক্টিভ যদি আমরা সাইডেও রাখি, মানুষ হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব আছে। মানুষ হিসেবে একজন মানুষকে এরকম পাথর দিয়ে থেতলে মারবে, কোনো কিছু করবে, এটা আসলে কখনোই হইতে পারে না। মানে এক একজনের এক একটা পলিটিক্যাল ভিউ থাকতে পারে, কিন্তু ওই পার্টিকুলার ভিউ থাকার পরেও আমি যদি দেখি যে লেটস সে এই দলটার সাথে আমার পলিটিক্যালি আমার মিল আছে, ইয়েট আমি যদি দেখি ওইটাকে ব্যবহার করে কেউ এই জাতীয় দুর্বৃত্তায়নের দিকে যাচ্ছে, সেই জায়গাটা সমর্থন করাটা উচিত না, প্রথম কথা। 2 নম্বর ব্যাপারটা হইল, দেখেন আমরা অনেক ধরনের সংকট তো আসছে, আমরা যদি সংকট না দেখে উল্টা দিকে মুখ করে তাকিয়ে থেকে মনে করি যে এই ব্যাপারগুলো ঘটছে না, তাহলে এটা খুবই অনুচিত একটা কাজ হবে। আমি অবশ্যই বিশ্বাস করি বিএনপির তৃণমূলের ডিসিপ্লিন খুবই স্ট্রিক্টলি ডিল করা উচিত। অনেক জায়গায় এলোমেলো কাজ হচ্ছে, এগুলা ইগনোর করার কোনো সুযোগ নাই, কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, আপনি কি মনে করেন যে বিএনপি সঠিক উদ্যোগ নিচ্ছে? কারণ বিএনপি বহিষ্কারের কথা বলছে, বহিষ্কারের কথাটা বলছে, কিন্তু আমার কাছে মনে হয় কি এই আইডিয়াল একটা সিনারিওতে আমি আরেকটা কাজ হলে খুব খুশি হতাম যদি ডিসিপ্লিনারি একটা টিম থাকতো, তারা ইন্ডিভিজুয়ালি এইটা প্রত্যেকটা জায়গায় জায়গায় কারা কারা এই কাজগুলো করছে এই সংখ্যাটা কিন্তু আইডেন্টিফাই করা খুব একটা কঠিন কোনো কাজ না। কারা কারা ধরেন যে চাঁদাবাজি করছে, মারপিট করছে, কোনো কিছু করছে, এইগুলো আইডেন্টিফাই করার পর এটা যদি পার্টির ভেতরে আলাদা একটা সেল থাকে এবং সেই সেলটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিং চেয়ারম্যান বরাবর তারা যদি দায়বদ্ধ থাকে, তাহলে তো পার্টির জন্যই ভালো। কিছু ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেলে এটা তো বাংলাদেশের জন্যই ভালো। তারপর আসে আর এক আলোচনায়, এবং এই সামগ্রিক আলোচনার ভেতরে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, অনেক মানুষ আন্দোলন করছে, সবকিছু করছে, ঠিক আছে, মানুষের আন্দোলনের অবশ্যই অধিকার আছে, এই অধিকারের জন্যই তো এত বড় গণ অভ্যুত্থান। মাই কোশ্চেন ইজ দ্যাট ঘটনা ঘটার পরে 48 ঘন্টা পর্যন্ত পুলিশ কি করেছে, আর্মি কি করেছে, সরকার কি করেছে, তারা বেতন পায়। এবং যে কয়েকটা ঘটনা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত যে বাংলাদেশে এই বিগত 6 মাসে কি পরিমাণ খুন হয়েছে, কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে। পলিটিক্যালি যে কয়েকজনকে ফ্রেমিং করা যায়, লেটস সে বিএনপির বড় দল অনেকেই আছে, জামাতও অনেকেই আছে, এনসিপি এই যে নবাব্য গঠিত দল, তারাও তো অনেক জায়গায় চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়ছে। মানে নতুন বন্দোবস্তের দিকে যে সবারই যাওয়া উচিত ছিল, কিন্তু আলটিমেটলি কেউ কম কেউ বেশি প্রত্যেকের গায়ে গন্ধটা লেগে যাচ্ছে। যে ডাটাটা আমার মনে হয় যে দেওয়াটা দরকার, আজকে বণিক বার্তা এটা প্রকাশ করেছে, পুলিশের একটা ডাটাবেস ধরে লাস্ট 6 মাসে খুন হয়েছে 1930, ডাকাতি হয়েছে 366, ছিনতাই 970, নারী ও শিশু নির্যাতন 11,008, অপহরণ হয়েছে 515। এই ডাটাবেস ধরলে বিগত 6 মাসে দিনে দেখা যাচ্ছে 11টা করে খুন হচ্ছে। মাই কোশ্চেন ইজ দ্যাট অনেক ক্ষেত্রে ডাটাবেস ধরে দেখানো হয় যে বিএনপির এতজন 100-120, যদিও সেটা কত দূর গবেষণা করে করা, আমি ওইটা নিয়ে কনক্রিট কোনো মন্তব্য করবো না। ইয়েট যদি ধরেও নেই যে ওইটা হয়, তাহলে এই যে 1930টা খুন হইল, এটা নিয়ে সরকারের দায়বদ্ধতা কোথায়? আমি তো দেখতে চাই যে মিছিল থেকে পলিটিক্যাল পার্টিদেরকে ধরা হচ্ছে, ওই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর লায়াবিলিটি নিয়ে একটা সিঙ্গেল প্রশ্ন তোলা হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আমলে দিনে 11টা করে খুন হচ্ছে, সেই দায়টা কার? জানতে চাই এই দায় কার? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমার সহ-আলোচক যেভাবে জিনিসটা বললো, এভাবে বলা যেতে পারে, বলাটা খুব সোজা। আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে
1 বছর আগে আমরা কোথায় ছিলাম সেটা তো নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, এবং 1 বছরে আমরা এখন যে পর্যায়ে এসেছি এটা কিভাবে এসেছি সেটাও আমাদের মনে আছে। ঘটনাটা কিন্তু এমন হয়নি যে একটা প্রোটেস্ট হয়েছে, হাসিনা রিজাইন করে দিয়ে এত ভদ্রভাবে জিনিসটা হয়নি। 15 বছরে এত ভদ্রভাবে থাকেনি। আমি মেনে নিলাম যে সরকার, আমার সমালোচক যেটা বললো যে কেন 48 ঘন্টা দেরি হলো, আমি মেনে নিলাম যে এটা সরকারের অবশ্যই এটা আরও আগে করা উচিত ছিল। এখন বলি যে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যে ঝামেলায় যাওয়ার আগে একটু শুনি, এই ঘটনা তো সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। এটা নিয়ে কি সরকারি আপনাদের মধ্যে মানে সরকারি কোনো আলোচনা হয়েছে যে 48 ঘন্টা কেন এটা কোনো বিচার হলো না? আমি শেষ করি, তাহলে আমি আসবো ওই জায়গায়। সেটা হচ্ছে যে যেমন ধরেন আমাদের পলিটিক্যাল কালচারটা কি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কালচারটা কি, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সাপোজ ধরলাম যে এখন বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে এটা যেভাবে বললো যে যুব দলের একটা ইন্টারনাল কনফ্লিক্টের, যদি আমি এভাবে জিনিসটা দেখি, আমি হাইপোথেটিকলি চিন্তা দেখলাম যে হয়তো পুলিশ জানলো, পুলিশ যখন জানলো যে এগেন হাইপোথেটিকলি পুলিশ জানলো এবং জেনে দেখলো যে বিএনপির ক্যাচাল হচ্ছে, পুলিশ চিন্তা করলো আমি এটা হাত দিব না, কারণ সামনে খুব বড় সম্ভাবনা আছে যে এই দলটা নির্বাচনে জয়ী হয়ে আসবে। আমি বলছি না এটা হয়েছে, বাট আমি বলছি এই কালচারটা বাংলাদেশে বিরাজ করে। সো এরকম তো বহুত জিনিসপাতি আছে যেগুলোর মধ্যে দিয়েই সরকারকে ন্যাভিগেট করতে হচ্ছে। সরকার কিন্তু কেন করতে হচ্ছে অপূর্ব, আপনি আমাকে একটু বলেন। যে গণঅভ্যুত্থানের পরে তো আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমের মধ্যে থাকা খুবই কমফোর্টেবল, কিন্তু সিস্টেম ভাঙার এই গুরুর দায়িত্ব তো সরকার নিয়েছে। এই গুরু দায়িত্ব সরকার নিয়েছে, সবার সাথে ভাঙতে চেয়েছে। সবাই যদি এখন ভাঙতে না চায় তাহলে তো এই সরকার একা এই জিনিসটা ভাঙতে পারবে না। উদ্যোগটা নিলে তো সাধারণ মানুষ অন্তত জানতো যে সরকার এটা করতে চাইছে, আমরা তো সেই উদ্যোগটা দেখছি না। সরকার তো মানে প্রধান উপদেষ্টা তো প্রতিটা জায়গায় বলছে রিফর্ম কেন জরুরি, উনি রীতিমতো হাত মানে ভিক্ষা চাচ্ছে পলিটিক্যাল পার্টিদের কাছে যে আপনারা রিফর্মে। তাহলে পুলিশ প্রশাসনের রিফর্ম নিয়ে যদি কথা বলি, পুলিশ প্রশাসনের রিফর্ম আমরা জানি প্রস্তাব দেওয়া হয়েছে, এটা শুধু প্রস্তাবটাকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। না, এটা শুধু পুলিশ প্রশাসন রিফর্ম না, এটা আমি বলছি এটা হোল বাংলাদেশের পলিটিক্যাল কালচার, বাংলাদেশের মেন্টালিটি কিরকম, যেইভাবে খুনটা হয়েছে আমরা তো ওই ভিডিওটা সবাই দেখেছি। কারো মনে যদি ওই সাহসটা না থাকে যে আমার কিচ্ছু হবে না, জিনিসটা আমি জানি আমি ক্ষমতার ইয়ের মধ্যে আছি, এই জন্য এই এনাবেলিং সিচুয়েশন যে আমার কিছু হবে না, এই যে একটা সাহস সঞ্চার, এটা কে করলো? এই আইন শৃঙ্খলা বাহিনী তো করেছে সন্ত্রাসীর মনে। না, আমি সেটাই বলছি, আমাকে আমি আসল কথা শেষ করতে দিলে আমি তাহলে ওই জায়গায় আসতে পারবো। সেটা হচ্ছে যে এই জিনিসটা এই ব্যাপারগুলোই যাতে না ঘটে, এটার জন্যই কিন্তু এই লাস্ট 1 বছর ধরে রিফর্মটা নিয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে। এখন রিফর্মে একটা জায়গায় আসছে, এটা একটা কমিশনের দায়িত্বে আছে, সেটা এগোচ্ছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট আমি ওইটাই আমি ওখানেই আসছি। সেটা হচ্ছে পুলিশ কাজ করছে না। আমি তো প্রথমেই বললাম যে জিনিসটা তো এমনও হতে পারে, প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার মনে হয় যে বাংলাদেশের সব জায়গায় একটা সিসি ক্যামেরা আছে, উনি এখানে দাঁড়িয়ে দেখছে সব জায়গায় কি হচ্ছে, এটা অ্যাকশন নয়, এটা অ্যাকশন নয়, এটা তো চেইন অফ কমান্ড। না, এটা আপনার ডিএমপির কমিশনার, এটা তো কিছু সংস্কার পুলিশের কম্পিটেন্ট হয়, why you don't fire him? এটা একটা চেইন অফ কমান্ড আছে। তো আমার কথা হচ্ছে চেইন অফ কমান্ডটা কিরকম? এখানে বসে থাকলে মানে আমরা বাইরে থেকে খুব ভালো মতোই বলতে পারি যে why not fire him, why not change this, why not change that, whenever there is a change coming in, তখন তো আমরা দেখি যে ঢাকা শহরে একটা কেওস লেগে যাচ্ছে, এখানে ইয়ে হচ্ছে। আপনি আমাকে এখানে একটু অ্যাড করতে চাই, এখানে একটু বলি, কারণ হচ্ছে যে একটা উদাহরণ বলি, আমি একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে আমার মনে হয় পুলিশ সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, এখানে এত সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের এখানে সবচেয়ে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেটাকে অর্ডিন্যান্স হিসাবে পাশ করে এটা এক্সিকিউট করে দেওয়া, রাইট? সেই কাজটা কেন সরকার এখনো করতে পারছে না? সেই কাজটাও তো সরকার সবগুলো স্টেক হোল্ডারদেরকে নিয়ে করতে চাচ্ছে, সেটাই তো করার কথা। সরকার তো বলেছে যে সরকার অলওয়েজ ইজ আ ফ্যাসিলিটেটর মুডে থাকবে। সরকার তো বলে না যে সরকার নিজে কোনো অ্যাকশন নেবে, সরকার সবার ঐক্যমত নিয়েই অ্যাকশনটা নেবে। আজকে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে এনসিপির একজন নেতা একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিচ্ছেন 7 লাখ টাকা, সেই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আমরা আজ এই বিষয়টি নিয়েও কথা বলবো যে আসলে কি হচ্ছে, পরিবর্তন
কোথায় আসছে? সবগুলো দলের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আসে তাহলে আগামীর বাংলাদেশ গড়বে যারা, তারা কি সঠিক পথে হাঁটছে? সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ফিরে আসছি আলোচনায়। সাইদ আব্দুল্লাহ, ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন আসলে ভালো হচ্ছে না। অপূর্ব জাহাঙ্গীর যেটা বললেন যে সরকারের চেষ্টা থাকা সত্ত্বেও হচ্ছে না, কারণ এই সিস্টেমের কথাটা বললেন উনি। আপনার কি মনে হয় সরকার আসলে কি করণীয় ছিল, কি করতে পারতো? আচ্ছা, এক্স্যাক্টলি আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের জন্য মিলিয়ে নিতে একটু সুবিধা হবে। যেহেতু আমরা বললাম যে অবশ্যই পলিটিক্যাল পার্টিদের দায় আছে, এটা হলো ধ্রুব সত্য। কারণ দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি খারাপও হয়, এর মানে এই না কোনো পলিটিক্যাল পার্টির লোক নিজেরা গিয়ে মারামারি করবে। সেটা যদি একজনও হয় তবু এটা অন্যায়, আর অন্যায়কে অন্যায় আমাদের সবার আগে বলা উচিত। এইটা বলার পরে তারপর আমি আর একটা ব্যাখ্যায় আসি। পুরান ঢাকার এই ঘটনা ঘটার পরে টানা 2 দিন কোনো অ্যাকশন হইল না। তারপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তারা এই অ্যাকশনটা নিলেন এবং বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো যায় যে অপূর্ব জাহাঙ্গীর ভাই বললেন পলিটিক্যাল দলগুলো সরকারকে সহযোগিতা করছে না, হ্যান ত্যান নানা ধরনের কথা বলা যায়। একটা সুস্পষ্ট উদাহরণ বলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেদিন চলে গেলেন ওই দিনের পরে হঠাৎ করেই মনে হলো স্বরাষ্ট্রমন্ত্রী মিনিস্টার ফাটাকেষ্ট হয়ে গেছেন, ইন্টারপোলের হেল্প নিচ্ছেন, বাইরে থেকে নিয়ে আসবেন। 2টা তদন্ত কমিটি হয়েছিল, 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি খোলা হয়েছিল এবং তাদের বলা হয়েছিল 15 দিনের ভেতরে তারা রিপোর্ট দিবেন। নাম্বার 1। 2 নাম্বার তদন্ত কমিটি খোলা হয়েছিল পুলিশের ঊর্ধ্বতন 3 জন কর্মকর্তাকে নিয়ে এবং 15 দিনের ভেতরে। তাহলে তো আমরা এক্সপেক্ট করছিলাম যে ওই তদন্ত কমিটির রিপোর্টটা আসবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিজে এটা দায়িত্ব নেওয়া হয়েছিল। 1 মাস পরে আব্দুল হামিদ দেশে আসলেন, দেশে আসার পরে অনেকগুলা দিন পার হয়ে গেল। ওই 15 দিন পরে যে 3 জন উপদেষ্টার সমন্বয়ে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্টটা কোথায় অপূর্ব জাহাঙ্গীর ভাই? নাম্বার 1। 2 নাম্বার ব্যাপার, পুলিশের যে তদন্ত করার কথা ছিল সেই তদন্তের রিপোর্টটা কোথায়? কারণ 30 দিন পরে যেহেতু আসছে, 15 দিনের টাইম নেওয়ার ভেতরে ওই টাইমে তো অপরাধ হয়েছে মনে করেই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4 জন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়। এর ভেতরে কিশোরগঞ্জের একজন এসপি আছেন, একজন এএসপি আছেন, তারপর 2 জন আছেন মানে অধস্তন 2 জন অফিসার ছিলেন। তো তাদের পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হলো না নেওয়া হলো, এইটা নিয়ে আর একটা টু শব্দ সরকার কেন করলো না? কমিটি যখন করা হয়েছে, তা হাই প্রোফাইল একটা কমিটি করা হলো, তার উত্তরটা যখন দিল না, তার মানে সরকার নিজে থেকেই অনেক জায়গায় রিলাক্টেন্ট থাকে, এটা হলো তার প্রমাণ। এই উত্তরটা যদি আপনি খণ্ডন করেন তাহলে আমি বুঝতে পারবো। আমি একটু উত্তরটা শুনেই আসি অপূর্বর কাছ থেকে। না, এভাবে আব্দুল্লাহ ভাই যদি প্যাকেজ করতে চায় করতেই পারে। রিপোর্ট কেন দেওয়া হলো না, সরকারের অনেক সময় অনেক কিছু আপনার গোপনীয়তা বজায় রাখার জন্য অনেক রিপোর্ট হয় যেগুলো আস্তে ধীরে হয়তো পাবলিশ করে, সবসময় একই টাইমে পাবলিশ করা যায় না। যাক, আমি ওই ইয়েতে যাব না। আমি ওই ইয়েতে যাব না। আমি বলছি যে হচ্ছে এখানে দেখেন আব্দুল্লাহ ভাই যা আপনি বললেন এগুলোর কোনোটাই আমার মেনে নিতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই সরকার, আপনি যদি মনে করেন যে এই সরকার ঠিকমতো স্টেপ নিতে পারছে না, ফাইন, এই সরকার ঠিকমতো স্টেপ নিতে পারছে না, এই সরকার আরও কঠোর হওয়া উচিত, ঠিক আছে। কঠোর হতে গেলে তো পরে আপনারাই বলবেন যে এটা ফ্যাসিস্টের রূপে চলে যাচ্ছে। তারপর আমরা কথা বলি, এটা তো আমাকে ইন্টারাপ্ট করে কথা বলার কোনো দরকার নাই। আপনি যেমন একটা জায়গায় বললেন যে সরকার আরো কঠোর হচ্ছে না কেন? আমরা তো 15 বছর একটা কঠোরতা দেখেছি। আর এই সরকার আসছে কেন? এই সরকার ক্ষমতা নিতে আসছে না, এই সরকার নির্বাচন করতে আসছে না, এই সরকার কিসের জন্য আসছে? এই সরকার 5ই আগস্ট যখন কেউ ছিল না, যখন দুনিয়ার সবাই এই দেশের দিকে তাকায় ছিল যে কি হবে কি হবে না, সেই সময় প্রফেসর ইউনূস একটা দায়িত্ব নিয়েছে। এখন আব্দুল্লাহ ভাই এখানে বসে কমফোর্টেবলি সরকারকে খুব ভালো মতো যা ইচ্ছা তাই বলতে পারে। এই কারণটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী কারণে। আমরা সরকারের ডিসকমফোর্টের জায়গাটা আমি শেষ করে নেই। সো এই জায়গায় যখন কোনো জায়গা থেকে কোঅপারেশন আসে না, যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোঅপারেশন পান না, তখন আপনি বলতেই পারেন যে আপনারা কেন কয়েকটা উদাহরণ দেন, কয়েকজনকে ফায়ার করে দেন, বদলি করে দেন, এরকম ভাবে যে বহুত কিছু বলা যায়। জিনিসটা এত সোজা না। 15 বছর আমি আসছি, 15 বছর তো না, স্বাধীনতার পরবর্তী থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলেছে, আমাদের পলিটিক্যাল কালচার কিভাবে চলেছে, এটা আমরা এতদিন পড়াশোনা করে দেখেছি, নিজেও দেখেছি। তাহলে এই সরকার যে কাজটা করতে পারলো না, আগামীতে এটা নির্বাচিত সরকার এসে সেই পরিবর্তনটা করে ফেলবে, সেই আশাবাদটাকে আমরা রাখতে পারি কিনা? সেটা তো নির্বাচিত সরকার যে আসবে তার উপর। হোয়াট ডু ইউ থিংক ফ্রম ইউর এক্সপেরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স বলে যে যদি আপনি কোনো না কোনো রিফর্মে না যান, যদি যেই কারণে 5ই আগস্ট যারা মাঠে ছিল, আপনিও তো মাঠে ছিলেন, ছিলেন না,
কেন ছিল? শুধু কি হাসিনা পতনের জন্য ছিল? শুধু হাসিনা পতনের জন্য ছিল না। আমরা এই পুরা বন্দোবস্ত থেকে বাইরে আসতে চাইছিলাম, আমরা এখানে ফিরে যেতে চাই নাই। সো আমার কথা হচ্ছে যে যদি আমরা এই রিফর্মগুলো করতে না পারি, এবং যেটার জন্য শুধু এটা হাতে কলমে রিফর্ম না যে আমি কনস্টিটিউশন রিফর্ম করলাম, আমি নির্বাচন ব্যবস্থা রিফর্ম না, এটা পুরো বাংলাদেশের মেন্টালিটি রিফর্ম। এরকম হত্যাকাণ্ড যে করা যায় না, এরকম সাহস যে দেখানো যায় না, এবং পুলিশের যে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এটা অ্যারেস্ট করার আছে, সেই রিফর্মটা আমাদের দরকার। অপূর্ব জাহাঙ্গীর ভাই, ছোট্ট করে একটু অ্যাড করি। নাম্বার 1, আপনি যেটা বলছিলেন যে পুলিশ যদি অ্যাকশন নেয়, আমরা বলবো আবার ফ্যাসিস্ট রূপে ব্যাক করেছে কিনা। ফ্যাসিস্ট রূপে ব্যাক করার সাথে পুলিশের অ্যাকশন নয়, এই দুটাকে গুলে ফেলা ঠিক হয় না। আমি বলেছি যে কঠোর হতে বলছেন, যখন আমরা কঠোর হতে যাচ্ছি তখন আপনি বলছেন যে তখন এই কথাটা আসছে যে আমরা আবার ফ্যাসিস্ট হতে যাচ্ছি। আপনি অপরাধীকে ধরার টাইমে আপনি ওই যে আমি তো বললাম আব্দুল হামিদ চলে যাওয়ার পরে যে পার্টিকুলার উদাহরণটা দিলাম, ওই জায়গায় যদি তদন্ত রিপোর্ট দিত, আমরা বলতাম না যে ফ্যাসিস্ট হয়ে গেছে, বরং আমরা হাততালি দিতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের যে এক্সপেকটেশন, উনার মতো একজন রেসপেক্টেবল মানুষ, আমরা হাততালি দিতাম যে এটা উনার সাফল্যের মুকুটে আর একটা পালক যুক্ত হলো। আপনি বলছিলেন যে ফ্যাসিলিটেটরের ভূমিকা রাখছে, কিন্তু আপনি যে প্রেস উইং এর আছেন, আপনাদের প্রেস উইং এর যিনি বস শফিক ভাই তো বলছে তাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। যে কোনো জায়গায় ইউটিউবে গিয়ে রেকর্ড নিয়ে দেখেন। এটা ওনার ব্যক্তিগত মত হতে পারে, আমি তো প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, আমি তো শফিকুল আলমের ডেপুটি প্রেস সেক্রেটারি। আমরা তো মনে করি সরকারের অনেক মুখপাত্র হিসেবে তো উনি ভূমিকাটা রাখেন, ওনার সবকিছু করার ম্যান্ডেট আছে, আর আপনারা বলছেন এটা করতে পারেন না। না, এটা যে পরিবর্তনটা আমরা চাইছি সেটার জন্য সবকিছু ম্যান্ডেটও তো প্রয়োজন আসলে নেই। এই ব্যাপারটা একটা জিনিস বলি যে দেখেন, মানে একটা বেনিফিট অফ ডাউট আমাদের গভর্নমেন্টকে দিতে হবে এই জায়গায় যে গত 15-16 বছরে টোটাল ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, এবং বিশেষ করে আপনি যদি পুলিশের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে পুলিশের টোটাল লিডারশিপ যারা ছিল সব পলায় গেছে। তার কারণ হলো এরা ছিল আওয়ামী লীগের আপনার একেবারে প্রথম সারির থাকস, তারা গুলি করছে, আপনার বিভিন্ন থানা থেকে একযোগে চলে গেছে। তারপরে পুলিশ ইনস্টিটিউশন হিসাবে অলমোস্ট ফেল করছে, এবং আমার মনে হয় কয়েকদিন পুলিশ কোথাও ছিল না। এই আগস্টের বিপ্লবের পরে কিছুদিন পুলিশ কোথাও ছিল না। কাজে এটা একটা রিকনস্ট্রাকশন ফেজের মধ্য দিয়ে যাবে, এটা আমরা সবাই বুঝি, এবং এই রিকনস্ট্রাকশনের টাইমটায় আপনি সবকিছু স্ট্যান্ডার্ড পাবেন না। এই বেনিফিট অফ ডাউট ঠিক আছে, কিন্তু আমার খুব স্ট্রং কনসার্ন এই জায়গায় যে একটা লোক দিনে দুপুরে খুন হয়ে যাওয়ার পরও পুলিশ ডিপার্টমেন্ট কাজ করবে না, আমরা যদি আসলে এইখানে থাকি, এইটারে কোনো এক্সকিউজ দিয়ে মানা যায় না। এটা আপনি বলতে পারেন না যে কমিশন কাজ করতেছে না, লিডারশিপ কাজ করতেছে না, ফিল্ডে কাজ করতেছে না। আমি কিন্তু মেনে নিচ্ছি যে এখানে সরকারের আমাদের একটা অ্যালার্ম বাজাইতে হবে, অবশ্যই অ্যালার্ম বাজাতে হবে, এখানে আমাদের একটা অ্যালার্ম বাজাইতে হবে, এবং যারা রেসপন্সিবল, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজি, ডিএমপির কমিশনার, তাদেরকে আমাদের একটা জবাবদিহিতা আনতে হবে। আচ্ছা, সেটা আনতেই হবে নিশ্চয়ই। আমরা এটা, এবং আমার মনে হয় যে পুলিশের যে সংস্কার কমিশনের যে প্রপোজালটা আছে সেটাও মনে হয় আলোচনায় এনে খুব দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের এটা আমরা যখন সংস্কার প্রপোজালের কথা বলতেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের জিনিস যে আপনি একটা রুলের ব্যাপারে এগ্রি করবেন, সংস্কার করবেন, ডাউন দ্য রোড 4-5-6 বছর, কিন্তু এখানে একটা বিষয় আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে ইমিডিয়েটলি ফাংশন করতেছে না, ইমিডিয়েটলি ফাংশন করছে না, এবং যেটা ভয়াবহ সেটা হচ্ছে যে আসলে অবস্থাটার পরিণতি আস্তে আস্তে খারাপ হচ্ছে, আমরা খারাপের দিকে যাচ্ছি। যদি আমরা যে কথাটি সায়েদ ইতিমধ্যে বললেন যে আমরা দেখছি খুন বেড়ে যাচ্ছে, ডাকাতি বাড়ছে, ছিনতাই বাড়ছে, নারী ও শিশু নির্যাতন বাড়ছে, এটা প্রতি মাসেই বাড়ছে। ট্রেনটা যদি আমরা দেখি, অপহরণ তো ভয়ানকভাবে, অপহরণ অতটা বাড়ে নেই, তবে টোটাল সংখ্যা ভয়ানক, 515 আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ট্রেন্ডটা, এটা এভাবে যদি চলে তাহলে আমাদের তো, আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, এবং অপূর্ব যেটা বললেন যে আমাদের সিস্টেমটা ঠিকমতো ফাংশন করছে না, রাইট, এবং আগে রেখে যাওয়া সিস্টেম এবং পুলিশের মধ্যে যে মেন্টালিটি, তো এরকমটা যদি হয় তাহলে তো আবার জামাত থেকে বলছে যে নির্বাচন এই পরিবেশে সম্ভব না। তাহলে যেখানে আপনার পরিবেশের আস্তে আস্তে অবনতি হচ্ছে, তাহলে কি নির্বাচন মানে কখনোই সম্ভব না এই সরকারের অধীনে? ব্যাপারটা কি সেরকম? কি বলতে চায় তাহলে আপনার মন্তব্য শুনতে চাই। যদি আমরা এটাকে রিকনস্ট্রাক্ট না করতে পারি, এবং উনি যেটা বলতেছেন যে মাঠ প্রশাসন উইল বি ইনক্লাইন্ড টু সাম মাসল ম্যান, তাহলে তো আপনি আসলে কখনোই করতে পারবেন না। তাহলে কখনোই সম্ভব না। এখন আমাদেরকে যেটা করতে হবে, কিন্তু এটা আপনি তো ইনডিফিনিট টাইম পর্যন্ত নির্বাচন আটকে রাখতে পারবেন না, এটা তো কোনো প্রসেস না। আপনাকে দুইটা কাজ করতে হবে, হয় আপনাকে পুলিশকে রিকনস্ট্রাক্ট করতে হবে, অথবা সেনাবাহিনীকে দিয়ে নির্বাচন করাইতে হবে, যে আমি ওকে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে আমি আরো মোর পাওয়ার দিব, পাওয়ার দিয়ে তারপর আমি আপনাকে ইলেকশন। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা কথা বলছিলাম যে সংস্কার নিয়ে, যেটা অপূর্ব বলেছেন যে মানুষের মধ্যে সংস্কার আসতে হবে, সেই সংস্কার কতটুকু আসছে? আমরা এই যে হত্যাকাণ্ডটা দেখলাম, এই হত্যাকাণ্ডটা দেখে আমরা দেখলাম যে সোশ্যাল একটা ফেনোমেনন, যেটা আমরা দেখছি যে একটা মানুষ এত নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করতে পারে, এবং অপরাধের যে প্রবণতা সেটা কিন্তু আছে। আপনি বলছেন বিএনপির মধ্যে টপ লিডার্সের কথা, একজনের কথা বললেন, কিন্তু
আমরা দেখছি বিএনপির যারা নেতা তারা বলছেন যে বিএনপি বড় দল, সে কারণে বিএনপিতে সংখ্যা বেশি, জামাতেও অনেকে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে, জামাত নেতা আমরা দেখছি ধর্ষণের সাথে জড়িত অভিযোগ আসছে, চাঁদাবাদের সাথে অভিযোগ আসছে। তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আসলে কতটুকু হচ্ছে এবং মানুষের মনের মধ্যে কতটুকু হচ্ছে, আপনার কাছে এটা প্রথম শুনতে চাই আমি ডক্টর মির্জা গালিব। দেখেন, সামাজিকভাবে আমরা যেহেতু 15-16 বছরের একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেছি, যে সিস্টেমটা ম্যাল ফাংশন করছে এবং ব্যাড সিস্টেম ছিল, তো তার একটা ইম্প্যাক্ট তো সকল জায়গায় যাবে, তাই না? ধরেন মানুষ একটা লম্বা সময়ে যখন বিচারহীনতার মধ্য দিয়ে যায়, তখন তার মধ্যে নিজেই একটা বিচারহীন পার্সপেক্টিভ তৈরি হয়। তো এটা আমাদের সমাজের মধ্যে আছে। এখন কোশ্চেনটা হলো আমরা এখান থেকে ওভারকাম করব কিভাবে। ওভারকাম করার জন্য আমাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে এই সিস্টেমটা রিভিল করতে হবে, পুলিশকে ফাংশন করতে হবে, জুডিশিয়ারিকে ফাংশন করতে হবে, মানুষকে একটা আপনার ভাইব দিতে হবে যে তুমি অপরাধ করলে শাস্তি ব্যতিরেকে তুমি এখান থেকে যাইতে পারবা না, তোমাকে শাস্তির সম্মুখীন হইতে হবে। এরকম যদি আপনি 2-3টা এক্সাম্পল সেট করেন, তখন বাকিরা এটার ব্যাপারে আপনার কষাস হয়ে যাবে। আপনি তো প্রত্যেককে ধরে ধরে শাস্তি দিতে পারবেন না। দেখেন, কিন্তু এখানে তো আইন হাতে তুলে নেওয়ার মতো একটা প্রবণতা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেটাকে আমরা বলি মবও করা হচ্ছে। আপনি কি মনে করছেন যে এখন এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে যে মব কমে যাবে? যেমন আমি কিন্তু আজকেও একটি উদাহরণ দেখলাম, যে একটি ঘটনার রেফারেন্স আমি আপনাকে দিই। রংপুরে সিভিল সার্জনকে মবের হুমকি দিয়েছে বৈষম্য বিরোধী জেলা সমন্বয়ক একজন নেতা। তো এখানে এবং স্পষ্ট তিনি বলছেন যে এখানে মামলা উঠায় নিতে হবে, নইলে আমরা মব করব, মামলা তুলে না নিলে আমরা প্রকাশ্যে মব করব। দেখেন, মবের একমাত্র সাইকোলজি হলো যে মানুষ যখন প্রথাগত বিচার বিভাগের উপর আস্থা হারায়, তখন মানুষ মবের দিকে যায়। দেখেন, এখানে কেন এই জিনিসগুলো হইতেছে, এটার একমাত্র কারণ হলো যে জুলাই এবং আগস্টের বিপ্লবের পরে যে ব্যক্তিদেরকে আমরা গত 15-16 বছরের এই অপরাধের জন্য অপরাধী বলে মনে করি, তারা কোনো ভালো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যায় নাই, তাদেরকে আপনি শাস্তির সম্মুখীন করতে পারেন নাই। যদি আপনি তাদেরকে বিচারের মধ্য দিয়ে আনতেন এবং আমাদের কাছে মনে হইতো যে এই লোকটা আসলে শাস্তি হবে, তাইলে আপনার এই মব সাইকোলজি কমে আসতো। আপনি কোনোদিন মব সাইকোলজিকে সরাইতে পারবেন না সমাজে, যদি না এই বিচার আইন এটাকে আপনি স্ট্যান্ডার্ডাইজ না করেন। সাইদ আব্দুল্লাহ, আপনার মন্তব্য শুনতে চাই। মব নিয়ে আমার কাছে যেটা সাম্প্রতিক টাইমে মনে হয়, এমন অনেক জায়গায় আছে যাদের ওপরে আমাদের এই যে লিগ্যাল সিস্টেম বলেন, জুডিশিয়ারি সিস্টেম বলেন, সেগুলো ফাংশন করার দরকার ছিল, কিন্তু সেটা এক্স্যাক্ট টাইমে ঠিকমতো ফাংশন করছে না। মানুষের যে ক্রোধ, সেই ক্রোধের জায়গাটা এমনভাবেই বহিঃপ্রকাশ ঘটছে যেটা হয়তো বা স্ট্যান্ডার্ড টাইমে হওয়াটা উচিত ছিল না। এবং এইটার পজিটিভ ইম্প্যাক্ট আমি বলবো না, কারণ যে ঘটনাই ঘটুক না কেন, যখনই দেখবেন যে প্রপার প্রসেসে না হয়ে অন্য কোনোভাবে ঘটছে, মানুষ কিন্তু ওইটার মিসইউজ, ওইটাকে রেফারেন্স আকারে ইউজ করে মিসইউজ করবে। এইটার মনে হয় যে একটাই সমাধান আছে, সেটা হলো প্রপার যেটা প্রসেস, মানে ল অ্যান্ড অর্ডার যদি রেস্টোর করা যায়, অনেক কিছুরই সমাধান হয়ে যাবে। এমনকি সিস্টেমের ভেতরে থেকেও অনেকে দেখবেন এইগুলোকে যদি উস্কে দেওয়ার চেষ্টা করে কখনো, এটা বিচার বুদ্ধি নিয়ে ফাংশন করা উচিত যে এটা কারা উস্কে দিচ্ছে। যেমন আমি একটা ঘটনা বলি, যেমন চাঁদপুরে একজন ইমামকে যেভাবে নৃশংসভাবে একদম কুপিয়ে মারা হলো, দেখবেন ওই জায়গায় কিন্তু বিভিন্ন ফিলোসফির ব্যাপার স্যাপার আছে, রিলিজিয়নের ভেতরেও সেই ডিপ আলোচনায় আমি যাব না, কিন্তু একজনের সাথে একজনের মতের তো মিল হয় নাই ওই জায়গায়। এবং যাকে ধরা হয়েছে, হওয়ার পরে উনিও কিন্তু সরল স্বীকারোক্তি দিচ্ছে যে এই কারণে আমার পছন্দ হয় না, এই জন্য আমি আক্রমণ করছি। কিন্তু দেখবেন অনলাইনে ঘুরলে এইভাবে যে আক্রমণ করা উচিত, এইটা অনেক পোস্ট দেখা যায়, যে ব্যাপারগুলা অনেকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত। যেমন আমরা অতীতে দেখেছি না যে মানুষ অনলাইনে কি পোস্ট দিচ্ছে, আমরাই কোনো কিছু করলে কি ধরনের হেনস্থার শিকার হইতে হইতো বিভিন্ন সময়ে। সো এই জিনিসগুলো সরকারের আরো একটু প্রোঅ্যাক্টিভলি ডিল করা দরকার। দেখেন, সরকার যখন ওই যে 2 দিন অ্যাকশন নেবে না, তখন ওই এলাকার মানুষ যদি ক্ষেপে ওঠার পরে ওই সিনারিওটা কন্ট্রোল করার মতো মেকানিজম বর্তমানে আসলে নাই, এবং সরকার তো ঠিকমতো ফাংশন করতে পারবে না। অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের একটা কথার সাথে আমি একমত, কারণ এই সরকার একটা, বাংলাদেশ হইতে পারে ছোট্ট একটা দেশ, আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে অলমোস্ট 20 কোটির একটা দেশ। সো এই জায়গায় সিস্টেমকে কন্ট্রোল করতে হলে হিউজ একটা ম্যান পাওয়ার দরকার, কিন্তু ওই ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত ঠিকমতো ফাংশন করছে না। কিন্তু আবার একই সাথে এইটাকে এক্সকিউজ মনে করে কেউ যদি মনে করে সব জায়গায় আমাদের এটা যেতে হবে, এই করতে হবে, এই জিনিসটা উচিত না। কারণ কোনো কিছু করার আগে অনেক জায়গায় অনলাইনে ঘোষণা দিয়েও করা হয়। পূর্ব জাহাঙ্গীরের কাছে শুনতে চাই যে সরকার
তো নিশ্চয়ই আপনাদের কাছে ওই ডেটাগুলো আছে, আপনারাও দেখছেন। আপনারা কি ভাবছেন যে যেমন আমরা যখন কথা বলছি বিএনপির দল থেকে আমরা শুনছি যে তারা সরকার যদি ওখানে দল না, কিন্তু আমি যেহেতু ঘটনাটার গুরুত্ব এত বেশি যে প্রত্যেকে বাড়তি কী করণীয় সেটা ভাবছে, বিএনপি থেকে শুদ্ধ অভিযানের কথা ভাবছে। সরকার কি ভাবছে যে সরকার একটা সেল করা উচিত, বা সরকার কি অ্যাকশন নেবে এখন এই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে? সরকার তো যতটা সম্ভব, সরকার এক নম্বর কথা হচ্ছে যে আপনি যদি মনে করে থাকেন যে সরকার এখনো পর্যন্ত যা যা করেছে এতে সরকার স্যাটিসফাইড, তাহলে এটা অত্যন্ত ভুল একটা জিনিস হবে। কারণ প্রধান উপদেষ্টা নিজেই যখন ইন্টারভিউতে বলে যে উনি ওনার কাজে স্যাটিসফাইড না, তখন আমরা আর কে বলার যেটা বেটার। কারণ বাংলা সরকার আমরা কিন্তু স্যাটিসফাইড হওয়ার জন্য কিছু অ্যাকশন প্ল্যান তো লাগবে, সেগুলো আমরা জানতে চাই। আমি শেষ করি। যেহেতু এখানে এই সরকারে যারা কাজ করতে এসেছিল তারা সকলেই একটা আশা নিয়ে এসেছিল যে 15 বছরের যে অ্যাট্রসিটিটা গেছে এটা কিরকমভাবে কাটবে। যাই হোক, সেই আশা পূরণ হয়তো পুরোপুরি হয়নি, সামনে যে হবে না তাও না, কিন্তু মানে প্রধান উপদেষ্টা যেমন একটা কথা বলেছিলেন যে আমরা কাজ করছি, যদি কোনো ভুল হচ্ছে দেখছি তাহলে সাথে সাথে আবার ঠিক করছি। তো ইটস এ লার্নিং প্রসেস। কিন্তু সরকার এই পর্যায়ে এসে এই ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা, কিন্তু দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি একদমই সরকারের মানে এবং এই সরকারের একজন মন্ত্রী বললেন যে আমরা প্রস্তর যুগে ফিরে গেছি, তো প্রস্তর যুগে ফিরে যাওয়ার দায় কি সরকার এড়াতে পারে? প্রস্তর আমার মনে হয় যে উনি প্রস্তর যুগে যেটা বলেছেন উনি ইমোশনালি ব্যাপারটা বলেছেন, কারণ ঘটনাটা এত রকম তীব্র একটা ঘটনা যে উনার নিজেরই হয়তো খারাপ লেগেছে, ঠিক আছে। এবং আপনি হয়তো ওই সময় ভুলে গেছেন উনি, হ্যাঁ, কারণ এটা খুব স্বাভাবিক। ওনার এখানে কেউ, এখানে যারা কাজ করছে তাদের কারো মানে মন্ত্রী হওয়ার কখনো কোনো খোয়াবও ছিল না, কখনো ইয়েও ছিল না, কিন্তু হওয়ার পর তো প্রফেশনাল অ্যাটিটিউড শিখতে হবে। সেটাই যে এখন ভুল হলো তাহলে আরেকবার ইয়ে করবে। আমার কথা হচ্ছে যে মানে এখানে দোষ স্বীকার করে নিতে কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ভাই যেমনি আপনি আমার ঘাড়ের উপরে যে অ্যাটাক করছেন, ইটস ফাইন, বাট ট্রুথ বি টোল যে মানে আমাদের এখানে দোষ স্বীকার করতে কোনো সমস্যা নাই, ভুল হচ্ছে সামনে শুধরাবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই পুরা দায়টা সরকারের উপর দেওয়া, এখানে আমার একটু ঝামেলাটা আছে। কারণ আমি এটার জন্যই বারবার আমাদের কালচারটাকে নিয়ে আসতেছি যে এটা পুরা মানে দেশ তো 5ই আগস্টের পর যেখানে তো সবাই স্টেক হোল্ডার, তো কেউ তো স্টেক হোল্ডারের মতো সবাই যে আচরণ করছে, এক্স্যাক্টলি, সো কালচারটাও আমাদের ভাবতে হবে। এবং রাজনৈতিক দলের নেতাদের সবারই সরকার, সেই জায়গাতে একটু কথা বলতে চাই আমি। ডক্টর মির্জা গালিব, আমরা দেখলাম যে ঘটনাটার পরে এই যে আপনি বললেন ক্ষোভ থেকে করেছে, যে মিছিলে যে স্লোগানগুলো এসছে, যে পথে গেছে হাসিনা সে পথে যাবেন খালেদা জিয়াও, বা আরও অন্যান্য অশ্লীল স্লোগানও আমরা শুনলাম, ক্ষোভ থেকে আপনি বলছেন। কিন্তু এরকম একটি ঘটনা যেখানে আপনি জানেন এই ঘটনার পাশাপাশি সারা বাংলাদেশে আরও কয়েকটি জায়গায় খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই জায়গায় আমরা এই ঘটনাটা নিয়ে শুধু মিছিল দেখলাম, একটা সিলেক্টিভ হিউম্যানিজম, এবং তারপরও আমরা দেখলাম যে একটি দলকে ভিলিফাই করার এক ধরনের প্রবণতা। তো আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে এটা একটা অপরাজনীতি, এটা একটা অপকৌশল, বিএনপি ব্যাশিংয়ের একটা অপকৌশল। আপনারা কি একবার ভেবেছেন যে এই ধরনের অপকৌশল জামাতের বিরুদ্ধে হতে পারে? কারণ জামাতের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, এই ধরনের চাঁদাবাজির অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, ৭১ প্রশ্ন এখনো মীমাংসিত না। কখনো এ ধরনের প্রশ্ন যদি আসে যে শেখ হাসিনার দল যদি না থাকে, বা গণঅভ্যুত্থানের যে অভিযুক্ত দল তারা যদি রাজনীতিতে না থাকে, তাহলে ৭১ অভিযুক্ত দলও রাজনীতি করতে পারবে না, এই ধরনের বয়ান তো আছে। আবারও যদি আসে, আপনারা এটা ভেবেছেন কিনা রাজনৈতিকভাবে? দেখেন, মানে আপনি যদি বলেন জামাত এটা ভেবেছি কিনা, আমি তো আর সরাসরি জামাতের লোক না। জামাতে আপনি একসময় ছাত্র শিবির করেছেন, হ্যাঁ, জামাতের সাথে আপনার সম্পর্ক আছে এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। তো এইটাকে আমি টোটাল জায়গা থেকে, এটাকে রাজনীতির জায়গা থেকে আমি দেখতে চাই না। যেমন 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 আপনি দেখেন, মানে কিছু কিছু জিনিস আছে এগুলো জেনারেশনাল। যেমন আওয়ামী লীগের এগেনস্টে যখন আন্দোলনটা হইলো, তখন ছাত্ররা স্লোগান দিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন আপনি চাইলেই এই স্লোগানটাকে বিভিন্নভাবে পড়তে পারেন। আপনি যদি পলিটিসাইজ করতে চান তাহলে বলবেন যে এরা দেখো আসলেই রাজাকার, আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করতে নামছে, তাই না? আপনি এটাকে ডিফারেন্টভাবে সাবস্ক্রাইব করতে পারেন। আবার ধরেন কেউ বলতে পারে যে দেখো জেনারেশন রাজাকার হয়েছে, রাজাকারই খুব ভালো জিনিস। কিন্তু আসলে এগুলোর কোনোটাই সত্য না। সত্য হইল যে আওয়ামী লীগ সরকার একটা এন্টায়ার জেনারেশনকে অপ্রেস করছে, তার সিভিল লিবার্টি, তার নাগরিক অধিকার, এটাকে অপ্রেস করছে। কি বললে অপ্রেস করছে? মুক্তিযুদ্ধ ব্যবহার করে অপ্রেস করছে। তার ফলে তারা এটাকে রিজেক্ট করছে। তো আজকে যে ঘটনাটা ঘটলো, এটাকে যদি আপনি পলিটিক্যালি ব্যাখ্যা করতে চান, নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আপনি যদি দেয়ালের লিখন দেখেন তাহলে আপনি যেটা বুঝবেন যে এই জেনারেশন যখন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তার একটা এটাকে সে নাকচ করছে, সে না বলছে, এটার এগেইনস্টে বিপ্লব করে আসছে। প্লিজ আমি শেষ করি। এট দ্য সেম টাইম সে কখনোই চায় না চরিত্রের দিক থেকে আওয়ামী লীগের রাজনীতি এবার ফেরত আসুক।
এবং সে যখন দেখে যে আপনার মানে দেদারসে চাঁদাবাজি হইতেছে, রাস্তায় একজনকে এইভাবে নৃশংসভাবে পিটায় মারতেছে, লাস্ট কবে পিটায় মারছে? আওয়ামী লীগের সময় পিটায় মারছে, বিশ্বজিৎকে রাস্তায় আপনার পিটায় মারছে, 28 অক্টোবরে শিবিরের ছেলেদেরকে পিটায় মারছে। তো এই পিটায় মারার ঘটনা দেখা তার একটা কানেকশন আসছে। এখন দেখেন বিএনপিকে এটাকে কিভাবে পড়তে হবে, এটাকে আপনি পলিটিক্যালি পড়তে যায়েন না। আমরা যদি এটা পলিটিক্যালি পড়ি ভুল হবে, বিএনপিও যদি এটা পলিটিক্যালি পড়ে যে এটা শুধু আমার অপোনেন্ট আমারে বলতেছে, এটাও ভুল হবে। বিএনপি বলছে এটা প্রপাগান্ডা, না এটা ভুল রিডিং। বিএনপি যদি বলে এটা প্রপাগান্ডা, ভুল রিডিং। বিএনপিকে এটা এইভাবে পড়তে হবে, আমাদেরকে এটা এইভাবে পড়তে হবে, যেটা আমি এখানে আলোচনা করতেছিলাম, সাইদুল্লাহকে আমরা বলতেছিলাম যে গভর্নমেন্টের দুর্বলতা আছে, কিন্তু এটা বিএনপির জন্য এক্সকিউজ না। বিএনপিকে এটা পড়তে হবে এইভাবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে পড়ে গেল, বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা শেষ হয়ে গেল, এখন আছে কি বিএনপি। তার ফলে সকল জায়গায় সকল মানুষ মনে করতেছে ওকে আমি যদি এখন বিএনপি করি আমি সুবিধা পাবো। এই যে লোকের আসতেছে, এই লোকেরাও আগে আওয়ামী লীগ করতো, তাই না? যারা জড়িত তাদের সাথে অনেকের প্রিভিয়াস আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড ছিল। তো এই লোকের এখন বিএনপিতে আসতেছে, তা আয়সা তারা কি করবে? একই আকাম কুকাম করবে। তাহলে বিএনপিকে এখানে একটা কন্ট্রোল মেকানিজম তৈরি করতে হবে। না নিশ্চয়ই সেটা করতে হবে। আমরা প্রবণতা নিয়ে কথা বলছিলাম, আমরা আসলে রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কথা বলছিলাম, এবং আমি যে বিষয়টা আপনার আসলে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে যে নারীকে আপনার হেনস্থার অভিযোগ আছে, শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ আছে, মবের অভিযোগ আছে। তো আপনারা যখন একটি দলের কোনো একজন নেতার এই অপকর্মের জন্য একটা পুরো দলকে আপনারা বলেন যে রাজনীতি করতে পারবে না, তখন সেই জিনিসটা আপনাদের উপরে কখনো আশার হুমকি সৃষ্টি আপনারাই করেন কিনা, সেটাই আমার প্রশ্ন। আপনার কোশ্চেনের প্রথম ফ্রেমওয়ার্কই ভুল। সেটা হলো কেন বলেন যে আপনি তরুণদের বিক্ষোভকে বিএনপির এগেইনস্টে একটা রাজনৈতিক বিক্ষোভ হিসেবে পড়তেছেন। আওয়ামী লীগ এক্স্যাক্টলি এই কাজ করতো, আওয়ামী লীগ এক্স্যাক্টলি এই কাজ করতো। এবং আপনাকে এটা প্রথমত আপনাকে এটা পড়তে হবে যে এই দেশের তরুণ প্রজন্ম রাজনীতি, না আপনি এই দেশের তরুণ প্রজন্ম বলবেন না, তরুণ প্রজন্ম বলবেন না, কারণ আপনাদের একটা প্রবলেম আছে। আপনারা রাজনীতিবিদরা যারা যারা দল করেন তারা সবাই জনগণকে বলেন আমার জনগণ, আমার তরুণ প্রজন্ম। এটা আপনার দলের নেতা কর্মী বলতে পারেন। পুরো তরুণ প্রজন্ম কি না পুরো তরুণ প্রজন্ম কি নেমেছিল? পুরো তরুণ প্রজন্ম কি বলেছিল যে পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবে খালেদা জিয়া? আপনি আমাকে বলেন এটা। না প্লিজ আপনি আমাকে এটা বলেন। আমি স্পষ্টভাবে বলতে শুনেন, কখনোই কোনো কিছু সবাই বলে না। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি 5ই আগস্টে যারা রাস্তায় নামছে তারা এই দেশের টোটাল জনগোষ্ঠী কত পার্সেন্ট, এই প্রশ্নের উত্তর আপনি কোনোদিন দিতে পারবেন না, আপনার কাছে কোনো ডাটা নাই। তাতে কি 5ই আগস্টের লেজিটিমেসি নষ্ট হয়? আপনার কাছে এটা আপনাকে কোয়ালিটেটিভলি সমাজকে দেখা বুঝতে হবে। আপনি যদি এই ঘটনাকে পলিটিক্যালি পড়তে চান যে এটা বিএনপির এগেইনস্টে তার বিরোধী দলের লোকদের রিয়াকশন, তাহলে আপনি টোটাল ঘটনাকে ভুল বুঝবেন এবং এই এন্টায়ার জেনারেশনের আকাঙ্ক্ষাকে আপনি ভুলভাবে রিড করবেন। আপনি এই অশ্লীল গালির পেছনে আপনি বলছেন যে মানুষের ক্ষোভ আছে। সাইদ আব্দুল্লাহ, আপনি কিভাবে দেখছেন? এই জায়গায় আমি মনে করি যে ধরনের ঘটনা ঘটেছে, বেশ কয়েকটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে পলিটিক্যাল পার্টিদের। অবশ্যই ইন পার্টিকুলার লাস্ট ঘটনা যদি আমরা বিএনপির ধরি, বিএনপির অবশ্যই এই জাতীয় সেল গঠন করা উচিত যাতে এই ঘটনা না ঘটে। আমরা সেখানে অনেক কথা বলতে পারি, কিন্তু একজনও এইটাই ভিকটিম না হোক সেটা আমরা চাই। বিএনপির ভেতরে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ এটা করে, দলের উচিত হলো শুধুমাত্র ফায়ার করা না, সারা জীবনে যাতে সে রাজনীতি না করতে পারে এবং এই ক্যাটাগরির মানুষ যাতে সামনে নমিনেশন না পায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে একটা ভালো বাংলাদেশের জন্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট বিএনপির তো বটেই, বিএনপির যেহেতু বেশ কিছু অভিযোগ আছে, জামাতের কিছু অভিযোগ আছে, এনসিপিরও আছে, প্রত্যেকটা দলেরই এটা করাটা উচিত। এই মিটিং মিছিলের যে ব্যাপারটা আমার কাছে পারফেক্টলি ফাইন। কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে মিটিং হবে, মিছিল হবে, স্লোগান হবে, পারফেক্টলি ফাইন। জামাতের একজন বড় নেতা মাসুদ সাহেব ঢাকায় যখন এই আন্দোলনটা করছিল, ওনার ভিডিওর ভেতরে উনি জামাতের ক্যাম্পেইনও চালাচ্ছেন, ভোটও চাচ্ছেন। ক্ষোভটা যদি এটা থাকতো হত্যাকাণ্ডের জন্যই হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ওই যে ক্ষোভের জায়গাটা এটা আসা উচিত। কিন্তু উনি তো একজন বড় নেতা, গালিব ভাই ওই বড় নেতার কনসেপ্ট যেহেতু প্রথমেই শুরু করেছিলেন, তাহলে তো নিশ্চয়ই মাসুদ সাহেব বেশ বড় নেতা, প্রভাবশালী একজন নেতা। উনি যখন দেখলাম যে নিজেই মাইক হাতে জামাতের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন বা স্লোগানটা দিচ্ছেন, তখন কিন্তু ব্যাপারটা ওই মানসিকতার জায়গা। আমি শেষ করি, তারপরের জায়গাতে আসি। দেখেন, খারাপ রাজনীতির বিকল্প কি? ভালো রাজনীতি। খারাপ রাজনীতির বিকল্প বিরাজনীতিকরণ না। বাংলাদেশে এই ট্রেন্ড অতীতেও হয়েছিল এবং সামনেও কেউ যদি মনে করে যে ঠিক আছে বিরাজনীতিকরণ ব্যাপারটাকে প্রমোট করতে হবে, আলটিমেটলি বাংলাদেশের থ্রেট কিন্তু শুধু ইন্টারনাল থ্রেট না। আমি আর গালিব ভাই এর আগেও একটা টক শোতে ছিলাম এবং আমরা একমত হয়েছি ওই জায়গাতে। আমাদের কিন্তু থ্রেট, এক্সটার্নাল থ্রেটও আছে। আমাদের বর্ডারের যে দেশগুলো আছে, ইন পার্টিকুলার দুইটা দেশই
নামে বন্ধু হলেও কাজে কিন্তু প্রচন্ড হোস্টাইল। সো এই দেশের পলিটিক্যাল আনস্টেবল অবস্থা যদি থাকে, ইকোনমিক আনস্টেবল অবস্থা যদি থাকে, সবচেয়ে বেশি বেনিফিট কুড়িয়ে নিবে তারা, কারণ তারা যেভাবে দাস বানিয়ে রেখেছে ওই জায়গাটা ডিল করার জন্য আমি কি মনে করি জানেন, যারা ফ্যাসিবাদ বিরোধী রাস্তায় ছিল তারা সবাই এখনো হাতে হাত মিলিয়ে কাজ করাটা সম্ভব। কিন্তু যদি এমন হয় জিয়াউর রহমানকে টার্গেট করে কথা বলা হবে, খালেদা জিয়াকে টার্গেট করে কথা বলা হবে, তখন মানুষের সাইকি খুব বাজেভাবে রিয়াক্ট করবে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের জন্য যে কাজটা করেছেন, জিয়াউর রহমান বাংলাদেশে ৭৫ পরবর্তী সময় খাদের কিনারা থেকে যেভাবে এনেছেন, প্রত্যেকের রাজনীতি করার মানে ডেমোক্রেসির দিকে যেভাবে নিয়ে গেছেন, তাদের ওই ইমেজকে যখন টার্গেট করা হবে, এর মানে কিন্তু এটাও হইতে পারে শুধু বিএনপি না, এই মুহূর্তে ধরেন যে আওয়ামী লীগ, তাদের নিয়ে কথা বলার কোনো রুচিই হওয়া উচিত না, তারা যে ধরনের কাজ করেছে। বিএনপিকেও যদি ওই যে যারা যারা খারাপ কাজ করছে অবশ্যই তাদের দায় নিতে হবে, কিন্তু অ্যাজ এ হোল বিএনপিকে যদি এইভাবে কালারাইজ করা হয়, এই জায়গায় যারা বেনিফিটটা নিবে তারা আলটিমেটলি বাংলাদেশের সার্বভৌমত্বটাকে। অপূর্ব জাহাঙ্গীরের একটা মন্তব্য নিয়ে আমি আসবো। অপূর্ব জাহাঙ্গীর, আপনি কি দেখছেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে? যদিও জাতীয় ঐক্যমত কমিশন বসছে এবং কিছু কিছু জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমরা ঐক্যমতে পৌঁছতে দেখছি, কিন্তু বড় আকারে দেখলে পরে বিগার স্কেলে আমি তো আসলে পলিটিক্যাল কালচারে খুব একটা চেঞ্জ দেখছি না। আমরা তো ঐক্যের জন্য আমরা চেয়েছি সবগুলো দলের মধ্যে, গণঅভ্যুত্থানে যারা শক্তি তাদের মধ্যে ঐক্য থাকুক। আপনি দেখছেন সেরকম ঐক্য আসলে আগামীতে পৌঁছবে কিনা বা থাকবে কিনা? আমি আশা রাখি যে ঐক্য দেখব, এবং এখনো দেখছি। ঐক্য যে নাই তা না, ঐক্য আছে, ঐক্য না থাকার কোনো কারণ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন দেখছি কিনা দ্যাটস আ ডিফারেন্ট কেস। এখন কথা হচ্ছে আমি যে পজিশনটার মধ্যে আছি সেখানে কতটা ফ্র্যাঙ্কলি কথাটা বলা যায় এটা আমি জানি না, বাট আমি তাও চেষ্টা করি। আব্দুল্লাহ ভাই একটা এক্সাম্পল দিল যে যেভাবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়াকে ইয়ে করছে, বাক স্বাধীনতা বলে একটা জিনিস আছে। প্রফেসর ইউনূসকেও যখন 15 বছর সুদখোর যা ইচ্ছা তাই বলে ইয়ে করছিল, আমি আশা রাখি আপনি তখনই। আমি প্রতিবাদ করেছি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যখন যা করা হয়েছে, আমি খুবই প্রতিবাদ করেছি। উনাকে যখন কোর্টে নেওয়া হয়েছে আমি তখনও প্রতিবাদ করেছি খুব সিরিয়াসলি। তাহলে খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এটা বাক স্বাধীনতা, মানে এখনো প্রফেসর ইউনূসকে যে গালিগুলো দেয় না, এটাও বাক স্বাধীনতার একটা প্যাকেজের মধ্যে পড়ে। সো আমাকে কেউ একজন গালি দিল বা কেউ একজন প্রোটেস্ট করলো, তাতে আমি খুব সেনসিটিভ হয়ে গেলাম, তাহলে জিনিসটা আগাবে না। কিন্তু একটা রাজনৈতিক দল যখন একটা প্রোগ্রাম নিয়ে করে, একজন ব্যক্তির বাক স্বাধীনতা এবং প্রোগ্রাম নিয়ে করার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা কিন্তু যে স্লোগানগুলো নিয়ে লাস্ট 2 দিন কথা হলো, আমি মনে করি না কিন্তু এটা শুধু কোনো রাজনৈতিক দল পাল্টা দল ইয়ে করেছে। একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন আমরা তো একটা পলিটিক্যাল জায়গা থেকে আসছি, তাহলে তো আমি একটু বেটার ইয়ে করতে পারবো। সেটা হচ্ছে দেয়ালে কিন্তু অনেক কিছু লেখা ছিল, ওই লেখাগুলো আবার পড়ার টাইম চলে আসছে মনে হয়। যদি পড়াগুলো যদি হতো তাহলে আব্দুল্লাহ ভাই এত সহজে এত জোর দিয়ে এগুলো বলতে পারবো না। আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাগুলো পড়েন, তাহলে সেটা সবার জন্য উন্মুক্ত আছে। অবশ্যই অবশ্যই, এবং আমরা একসাথেই হয়তো দেখতে যাব যে কি কি লেখা ছিল। আচ্ছা, এখন একটি ঘটনার পরে বিএনপি কে পাঠিয়ে দিয়ে দূরে, আবার হাসিনার পথে পাঠিয়ে দিয়ে কি দেশ শাসন জামাত একা করতে চায় কিনা সেই প্রশ্নের মধ্যে দিয়ে শেষ করতে চাই। এটা খুবই ডিফারেন্ট একটা জিনিস। একটা হচ্ছে যে আপনি রাজনৈতিক স্বার্থের দিক থেকে মনে করেন বিএনপি ফেল করলে ভালো, এটা এক জিনিস। আর একটা হলো আমরা যখন নাগরিকতার জায়গা থেকে মনে করি যে বিএনপি বড় দল, তাকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত, এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আমি তো চাই না বিএনপি ফেল করুক। আচ্ছা, জবাবদিহিতার জন্য তাহলে অশ্লীলতা চাই না, না 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 না। কিন্তু হচ্ছে যে আপনি যে এই যে একটা এন্টায়ার জেনারেশন অফ তারুণ্যের বিক্ষোভকে একটা পলিটিক্যাল লেন্স থেকে পড়তেছেন, এটা এক্স্যাক্টলি শেখ হাসিনার পদ্ধতি। এখানে ডক্টর মির্জা গালিব আপনি একটু টুইস্ট করছেন আমার কথা। আমি তো এন্টায়ার জেনারেশনের তারুণ্যের বিক্ষোভ বলি নাই, কিন্তু আমি কিছু সংগঠনের কিছু স্লোগানের কথা বলেছি এবং আমি মেনশনও করেছি সেটা। যারা আপনার কি মনে হয় যে এন্টার তরুণ প্রজন্ম স্লোগান দিয়েছে যে পথে যাবে শেখ হাসিনা সে পথে যাবে খালেদা জিয়া? আমি বলছি যে আমি স্লোগানের ল্যাঙ্গুয়েজে যাব না, আমি শুধু বলবো যে বিএনপির এই ঘটনার পরে অনেকগুলো ক্যাম্পাসে মিছিল হয়েছে, তাই না? আপনি যদি ওয়াইজ হন তাহলে আপনাকে পড়তে হবে। এই বিক্ষোভের তো কারণ আছে। আমরা কথা বলছি যে শুধু এই স্লোগানগুলো নিয়ে আপনাকে বুঝতে হবে যে আমি কি বুঝেছি। আমি বলেছি যে আমরা সবাই আমার মনে হয় একমত যে এরকম ঘটনা, নৃশংস ঘটনার বিরুদ্ধে আমরা কথা বলেই যাব এবং বিএনপির কাছ থেকে পরিবর্তন চাইবই, কিন্তু এই স্লোগানগুলো নিয়ে আমার এই স্লোগানগুলো বিএনপিকে এই ঘটনার জন্য রেসপন্সিবল হিসেবে ইন্ডিকেট করে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের শেষ করে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।